নমস্কার। দিনের শেষে ভোটের দেশে যখন প্রতিদিন কোনো না কোনো জায়গা থেকে আপনাদের সাথে কথা বলছি এবং হাওয়া বোঝার চেষ্টা করছি, মন কেমন বোঝার চেষ্টা করছি, তখন এই মুহূর্তে দাদাদের সাথে বসে মন কেমন ভোটারদের সেটা বোঝার চেষ্টা করছিলাম, হাওয়া কেমন ভোটারদের বোঝার চেষ্টা করছিলাম। এই দাদারা সারাদিন ধরে তোমরা কি মানে সকাল থেকেই এই ফুড ডেলিভারির কাজ করতে হয়? পুরো ছেয়ে গেছে তো কলকাতা? হ্যাঁ, ছেয়ে গেছে। কত কত মোটামুটি তাও ফুড ডেলিভারির ছেলে মেয়ে আছে? অতটা ঠিক আন্দাজ নেই, মোটামুটি তো 1000-2 তো হবেই। এই এলাকাতেই 1000-2? 1000-2-এর বেশি আছে নাকি না এতে? হ্যাঁ হবে হয়তো। তোমরা কোথা থেকে? আমরা নিউ টাউনে। এই যে কথাবার্তা বলছিলাম, যখন এই যে চাকরি বাকরি এই সমস্ত কিছুর বাজার, সেই চাকরি বাকরির বাজারে এটাই যেন সবচেয়ে বড় শিল্প এই মুহূর্তে হয়ে গেছে এই বাংলায়। এই ছেলেমেয়েগুলো যাবে কোথায়? শিক্ষিত ছেলেমেয়ে বাইক সাইকেল যে যা পারে নিয়ে ফুড ডেলিভারির কাজ করে, কেউ ওই মোটর ট্যাক্সির কাজ করে। তো এই সমস্ত কিছু নিয়ে কথা বলতে বলতে আজ ফিরদৌস শামীম, আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে ভাবলাম একটু কথা বলি এবং বোঝার চেষ্টা করি। কারণ এত ছেলে মেয়ে যারা 26,000 চাকরি চলে যাওয়া, নট আ ম্যাটার অফ জোক, এই 26,000 ছেলে মেয়ে কী অপরাধ করলো এটা যদি জিজ্ঞেস করি? দেখুন, অপরাধ এই 26,000 ছেলে মেয়ের নয়, অপরাধ হচ্ছে এই 26,000 ছেলে মেয়েকে নিয়োগ করার যাদের দায়িত্ব ছিল তাদের। এখন দুর্ভাগ্য হলেও সত্য, এই যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, বোর্ড এবং স্টেট যাদের উপর দায়িত্ব ন্যস্ত ছিল, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের উপর দায়িত্ব ছিল যে তারা যোগ্য ব্যক্তিদের রেকমেন্ডেশন করবে। অন দ্য বেসিস অফ দ্যাট রেকমেন্ডেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা অ্যাপয়েন্টমেন্ট দেবেন এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এই সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীরা তারা স্কুলে গিয়ে স্কুলে জয়েন করবে। এখন এই যে নিয়োগ, সেই নিয়োগের একটা নির্দিষ্ট আইন আছে, সেই আইন মোতাবেক নিয়োগ করলে আজকে কিন্তু এই 26,000 জন ছেলেমেয়ের একজনেরও চাকরি যেত না। কিন্তু এই নিয়োগের যে আইন, সেই আইন ভঙ্গ করে নিয়োগ করার জন্যই কিন্তু মূলত আজকের এই দিনটি দেখতে হলো। এবং এই যে যদি দেখেন নিয়োগের কি আইন আছে, আমি জাস্ট আপনাকে ওই নিয়োগের যে আইন, সেই আইনের একটু সামান্য ব্যাখ্যা দিই, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। নিয়োগের আইনের ব্যাখ্যা কি? যেমন ধরুন 1:1.4 রেশিওতে ইন্টারভিউ লিস্ট প্রিপেয়ার করতে হবে। এখন যদি ধরুন ওএমআর শিটের ম্যানুপুলেশন হয়, তাহলে ওএমআর শিটে যাদের ম্যানুপুলেটেড ওএমআর, অর্থাৎ যারা শূন্য পেয়েছিল, তাদের তো ইন্টারভিউ ডাক পাওয়ারই কথা নয়। এখন যদি ধরুন রেশিও ভায়োলেট করে, তাহলে কি হতে পারে? তো সাপোজ 1:1.4 রেশিওতে ইন্টারভিউ লিস্টে ডাকতে হবে, এর কথার অর্থ হলো যদি 100টি ভ্যাকেন্সি থাকে তাহলে 140 জনকে ইন্টারভিউয়ে ডাকতে হবে। এখন যদি 140-এর থেকে বেশি, সাপোজ 200 জনকে ইন্টারভিউয়ে ডাকে, তাহলে কি হলো? 60 জনকে এক্সট্রা ডাকলো। এই 60, আমার খুব বেসিক, আমার পাতি কথা, এই যে ছেলেমেয়েগুলো রাস্তা দিয়ে ঘুরছে, এদের মধ্যে থেকে 5,000 নাকি লোক দুর্নীতি করেছে বা অযোগ্য, তার জন্য 20,000 লোক কেন সাফার করবে আরো? এই তো প্রথম প্রশ্ন হচ্ছে, এই 5,000 জন লোকেই কি সীমাবদ্ধ এই নিয়োগ দুর্নীতিটি বা নিয়োগের যে ইরেগুলারিটিসটা? এই যে স্কুল সার্ভিস কমিশন যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিয়েছিল, সেই ডাটা যে সম্পূর্ণ নয় তা আমরা স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ডের দেওয়া তথ্য দিয়েই দেখিয়ে দিয়েছিলাম। এবং শুধু তাই নয়, ওই যে রেশিওর কথা বলছিলাম না, যে এক্সেস রেশিও থেকে এক্সেস ডেকে নিয়ে তুলনায় লেস মেরিটিয়াস ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের সুযোগ দিয়ে তাদের ইন্টারভিউয়ে বেশি মার্কস দিয়ে তাদের মেরিট লিস্টেড করা হয়েছিল। রেশিও ভায়োলেশন হয়েছে, রিজার্ভেশন পলিসি মেনটেন হয়নি, এই যে রিজার্ভেশন পলিসি মেনটেন না হওয়ার জন্য ক্যাটাগরাইজেশন সঠিকভাবে হয়নি। ফলে যে শুধুমাত্র যে ওএমআর শিট বা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল বা নন লিস্টেড ক্যান্ডিডেট অনেকে দেখছে, শুধুমাত্র যে এই যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তা শুধু নয়, এর বাইরেও এই যে নিয়ম ভঙ্গ করে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। একটা কথা, বিষয়টা মুড়ি আর মুড়কি আলাদা করার মতো নয়। শুধু তাই নয়, মুড়ি এবং মুড়কি যে আলাদা করার যে দায়িত্ব, যাদের উপর দায়িত্ব ছিল তাদের বলা হয়েছিল মুড়ি এবং মুড়কি আলাদা করে তোমরা দিয়ে দাও। সে মুড়ি এবং মুড়কি তারা তো আলাদা করতে পারেইনি, উল্টে তারা কখনো এই সম্পূর্ণ তথ্যই দিতে পারেনি যে এটা হলো সম্পূর্ণ তথ্য। এই তথ্য দিতেই অপারগ হয়েছে। শুধু তাই নয়, যখন আদালতের কাছে ধরা পড়ে গেছে, ধরা পড়ার পরে কি করেছে, এই অবৈধ চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট, পুরো ক্যাবিনেট একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হবে। সেটা কবে? সুপার নিউমারি পোস্ট, একদমই। এটা কারা করেছিল?
এটা গোটা ক্যাবিনেট মমতা বন্দ্যোপাধ্যায়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় এড়িয়ে যেতে পারেন না এই ব্যাপারে? একদমই না, শুধু তাই নয়, এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি যখন হয়েছিল 2022 সালে, 5 মে 2022 সালে, তখন এটা কগনিজেন্স নেওয়া হয়েছিল যে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে 2019-এ। একটা এক্সপায়ার ডেট প্যানেলে একটা ক্যাবিনেট বসে এই সিদ্ধান্ত নিচ্ছে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হবে। এবং শুধু তাই নয়, সঙ্গে এটাও কগনিজেন্স নিয়েছে 2022 সালে যে সেখানে ইললিগালিটিস আছে। আচ্ছা 2022 সালে একটা কথা আমি একবার হাতটাতে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি যে এই গোটা বাংলাতে এত ছেলেমেয়ে যারা রয়েছে, সেই ছেলেমেয়েগুলোর মানে অনেকের তো এটা মনে হতে পারে যে আমার আমার তো টাকা পয়সা দিয়ে চাকরি নেওয়ার মতন সামর্থ্য নেই, তা আমার চাকরিটা কেন গেল? তাদের চাকরি গেছে তার কারণ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বা স্কুল সার্ভিস কমিশন বা বোর্ডের উপর যে দায়িত্ব ন্যস্ত ছিল, তারা তাদের দায়িত্ব পালন করেননি বলে। তারা যদি দায়িত্ব পালন করে সঠিক ব্যক্তিদের নির্বাচিত করতেন, তারা যদি আইন মেনে এই শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করতেন, তাহলে একটা ছেলেও সাফার করতো না। যে আইন মেনে এই নিয়োগ না করার জন্য এবং নিয়োগে দুর্নীতি থাকার জন্য এবং দুর্নীতি ধরা পড়ে যাওয়ার পর সেই দুর্নীতিকে ঢাকার জন্য যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার সময় যে একটা এক্সপায়ার্ড প্যানেলে সুপার নিউমেরিক পোস্ট তৈরি হয়েছে। শুধু তাই নয়, 22 সালে ইললিগ্যালিটিস আছে এটা কগনিজেন্স নেওয়ার পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্যাবিনেট। অর্থাৎ এখনো বলছেন যে এটার দায় আদালতের নয়, বিকাশ ভট্টাচার্য আপনাদের নয়, এটার দায় পুরোপুরি মমতা? একদমই, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, গোটা ক্যাবিনেটের, এসএসসির এবং বোর্ডের। দেখুন, এই যে নিয়োগ করার দায়িত্ব বিকাশ ভট্টাচার্যেরও নয়, ফিরদৌস শামীমেরও নয়, নিয়োগ করার দায়িত্ব নিয়োগকারী সংস্থা। চাকরি না পাওয়াটা একটা যন্ত্রণা, এবং তারপরে চাকরি চলে যাওয়াটা বোধহয় তার উপরে গোদের ওপরে বিস্ফোরা। একেবারেই দেখুন, প্রতি বছর আমাদের যে এনসিটি যে গাইডলাইন, প্রতি বছর টেট হওয়া প্রয়োজন। এই রাজ্যে প্রতি বছর টেট কন্ডাক্ট করতে ব্যর্থ হন। আপার প্রাইমারি টেট সর্বশেষ কন্ডাক্ট হয়েছে এই রাজ্যে, শুনলে অবাক হয়ে যাবেন, 2015 সালে। আর আজকে 2024 সাল, এখনও পর্যন্ত আপার প্রাইমারির কোনো টেট এখনও পর্যন্ত কন্ডাক্ট করেননি। সে বুঝতে পারছেন যে এটাও ভয় পাচ্ছে প্রাইমারিতেও আবার চাকরি না চলে যায়। দেখুন, প্রাইমারিতে এসএসসি থেকেও বেশি দুর্নীতি হয়েছে। প্রাইমারিতে একদমই, এসএসসিতে তো তাও ওই স্ক্যান কপি, ওএমআর শিটের স্ক্যান কপি সিবিআই উদ্ধার করতে পেরেছিল। প্রাইমারিতে তো ওই ওএমআর শিটের স্ক্যান কপি নেই, উল্টে ওএমআর শিটের এডিটেবল কপি রয়েছে, যে কোনো সময় সেটা এডিট করে নাম্বার বাড়িয়ে দেওয়া যায় বা নাম্বার কমিয়ে দেওয়া যায়। এই মানিক ভট্টাচার্যের নেতৃত্বে এই প্রাইমারিতে আরও বেশি নিয়োগে দুর্নীতি হয়েছে। মানে আপনি বলছেন যে এবার প্রাইমারিতেও যদি এই সংখ্যা, মানে কোথা থেকে এই ছেলেমেয়েগুলোকে, মানে কোথাও আমরা যদি এখানে দোকান বা বাজারে কোথাও একটা ভাঙচুর করা হয় বা কোনো ধরনের ক্ষতি হয়, সেটার আলাদা করে সরকারের থেকে সেই সমস্ত সাহায্য করা হয়। এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় তাই করছেন, সরকারের থেকে বলছে যে তাদেরকে আবার চাকরি দিয়ে দেবো বা তাদের মাইনেটা দিয়ে দেবো। ক্ষতি কী? দেখুন, এই যে নিয়োগের যে 4টে পরীক্ষা, এই নিয়োগের 4টে পরীক্ষা মিলিয়ে সর্বমোট 23 লক্ষ পরীক্ষার্থী এই 4টে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা বলুন তো, যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই সময় বলেছিলেন যে একজনেরও চাকরি যাবে না? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলতে পারতেন যে সাদা খাতার মাস্টারদের একজনেরও চাকরি থাকবে না, যারা নিয়ম ভঙ্গ করে নিয়োগ পেয়েছেন তাদের একজনেরও চাকরি থাকবে না। সে কথা যদি বলতেন এবং সেরকমভাবে পদক্ষেপ নিতেন, তাহলে আজকে যে যোগ্য চাকরি প্রাপক আছেন তাদের এই দুর্দিন দেখতে হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে এই অযোগ্য চাকরি প্রাপকরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। তাই যদি এদের নাম আমি ডিসক্লোজ করে দিই বা আমার গভর্নমেন্ট সেটা ডিসক্লোজ করে দিলে, এটা যদি ওই চাকরি প্রাপকরা জানতে পারে, তাহলে হয়তোবা টাকা ফেরতের গল্পটি তারা আবার নতুন করে শুরু করবেন এবং বলবেন যে তোমার নেতা নেত্রীরা তো টাকা নিয়েছে, তুমি কেন আমাদের বাদ দিলে। একদম সেটা আদালত বাদ দিয়েছে, আজকে বলবে বিষয়টা আদালতের ঘাড়ে দোষ চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দোষমুক্ত হতে চাইছেন। আসলে দোষী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বাধীন মানে বিষয়টা একদম, বিষয়টা যা বুঝতে পারছি যে আবার আরেক ক্ষেপ হয়তো ছেলেমেয়ের অনিশ্চয়তা চলবে, আরেক ক্ষেপ ছেলেমেয়ে তারা হয়তো ভাববে যে আমি চাকরি আদৌ পাবো কি পাবো না, সরকারি চাকরি পেলেও বেসরকারি জায়গা আছে কি নেই, অনেকগুলো সমস্যা। এবং এই সমস্ত সমস্যার মাঝে একটা জিনিস ফিক্সড, বাংলার যন্ত্রণা দূর হচ্ছে না। এই যন্ত্রণা কীভাবে দূর হবে, আদৌ হবে কি না, এবং এই প্রশ্ন উত্তরের জায়গাগুলো যেটা খুব সহজভাবে ফিরদৌস শামীমের মতন আইনজীবী বোঝানোর চেষ্টা করছেন, আমি পাল্টা তৃণমূল কংগ্রেসের বক্তব্য শোনানোর চেষ্টা করব, হয়তো কাল হয়তো পরশু, কিন্তু দুদিকের বক্তব্য শুনে আপনারা ঠিক করুন কোন দিকটা সঠিক। এই মুহূর্তে আমি তো এখানে ছিলাম, কিন্তু অন্যদিকে করাপশন, দুর্নীতি যেরকম একটা রাজনীতির
নির্বাচনের বড় এজেন্ডা হচ্ছে, তার পাশাপাশি আরও অনেক কিছু বাংলার নির্বাচনের এজেন্ডা হচ্ছে। কি এ সমস্ত কিছু নিয়ে শুভ্রাংশু আসছে, অন্যদিকে শুভ্রাংশু রয়েছে। শুভ্রাংশু, বাংলার মানুষ জবাব চায় এই মুহূর্তে তুমি কার সাথে রয়েছো এবং ওনারা ঠিক কি বলছে? আমরা শুভ্রাংশু। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা গঙ্গার উপর একটা ব্রিজ, রাত এখন অনেক, শহরতলি জিরোচ্ছে। আমরা এই জিরোনো শহরে একজনের সঙ্গে দেখা হলো। আসলে উনি এখানে পুজো করতে এসেছিলেন, বল্লভপুর কালী মন্দিরে পুজো করতে এসেছিলেন। আমার সঙ্গে দেখা হলো, আমি কথা বলবো। তো কথা হচ্ছে, তিনি হচ্ছেন কবির শঙ্কর বসু, এই শ্রীরামপুরের। তিনি এবার ভোটে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে। তো কবির, তোমাকে তো আজকে সারাদিন পুজো করলে, প্রচার করলে, তারপর হঠাৎ করে পুজো করতে এলে, আর আমার সঙ্গে তোমার দেখা। তোমার এই সারাদিন প্রচার, তারপর পুজো, তোমার এই যে মানে মানে সারাদিনের প্রচারের ফাঁকেও পুজো করা, এটাকে তুমি কীভাবে ভাবছো? আমরা দেখুন, আমরা হিন্দু সনাতনী, আমাদের সব সময় আমরা ভগবানের নাম পুজো পাঠের ভেতরেই থাকি। আমার এটা ডেলি রিচুয়াল, ডেলি হ্যাবিট। আমি সকাল 4:30 থেকে 4:45 ভেতরে ঘুম থেকে উঠি, পুজো করে বাড়ি থেকে বেরোই। এখন এই যে দাঁড়িয়ে আছি যেখানটায়, ঠিক তার উল্টো দিকটায়, মানে ওই যে জায়গাটা, ওটা হচ্ছে ব্যারাকপুর, আর এটা হচ্ছে শ্রীরামপুর। ব্যারাকপুরে দাঁড়িয়েছেন যিনি, তাকে তো মানে সবাই চেনেন বাহুবলী হিসাবে, কিন্তু আপনাকে দেখো নরম সরম লাগছে বিজেপির প্রার্থী। তাই কি টক্কর চাইছেন? আচ্ছা দেখুন, আমি একটু একটা আগে আপনাকে বিষয় দেখুন, দেখছেন পুরো অন্ধকার। হ্যাঁ, গঙ্গা বলে তো মনেই হচ্ছে না, কোনো কিছু বুঝতে পারছেন? মানে কোনো উন্নয়ন নেই। এই যে মা গঙ্গা, পবিত্র গঙ্গা, এই যে শ্রীরামপুর শহর পুরো গঙ্গার ওপরে, এটাকে তো সুন্দরভাবে বাঁধিয়ে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হতে পারতো। কোনো উন্নয়ন নেই। এবার আপনি বলছেন নরম সরম। আমি ডাইরেক্ট চ্যালেঞ্জ দিচ্ছি সাংসদকে, আপনার কল্যাণবাবু যিনি আছেন তৃণমূলের প্রার্থী, ডাইরেক্ট চ্যালেঞ্জ এসেছি, ওপেন ডিবেটে বসুন না। উনি কি করেছেন আমি ওপেন ডিবেটে অনেকবার চ্যালেঞ্জ দিয়েছি, বসছেনই না। উনি কার সাথে কি করেছেন এই নিয়ে আমি চ্যালেঞ্জ করতে চাই। উনি কত কাজ করেছে শ্রীরামপুরে এই নিয়ে চ্যালেঞ্জ করতে চাই। অর্জুনদা ডেফিনেটলি, উনি আগেও এমপি ছিলেন, এখন এমপি আছেন। আমি শ্রীরামপুরে অনেক বছর ধরে কাজ করে যাচ্ছি। বিজেপি আমরা সাংগঠনিক দল, আমরা মনে করি আমরা নরেন্দ্র মোদীর সৈনিক। আমরা সংগঠনের সাথে একসাথে কার্যকর্তা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনবারের এমপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারায়নি শুভেন্দুদা? উনি তো মুখ্যমন্ত্রী, এ তো 3বারের এমপি। জনগণ যদি না চায় দাদা, জনগণ যদি না চায়, সে কি ভোট পাবে? আজকে তো যেখানে যাচ্ছি তৃণমূলের কার্যকর্তারা এসে বলছে আমার সাথেও খারাপ ব্যবহার করেছে। আপনি সাংবাদিক একজন বোনের সাথে তিনি কী করেছেন কিছুদিন আগে? যেখানে যাচ্ছি ব্যবহার শব্দটা চলে আসছে। জগদীপ ধঙ্করকে উনি পার্লামেন্টের সিঁড়িতে অপমান করছেন, এই করছেন। আর কাজই কথা বলে মানুষের। করোনার সময় কোথায় ছিলেন কল্যাণবাবু? আমফানের সময় কোথায় ছিলেন? আমি নিজে দাঁড়িয়ে কত গ্রামে বাড়ি বানিয়ে দিয়েছি, ত্রিপল চড়িয়ে দিয়েছি। আমি কত বোনেদের যারা অনাথ, দাঁড়িয়ে বিয়ে দিয়েছি। কাজ কথা বলে। উনি যতই যাবে সংসার, এবার জনমত ওনার এগেনস্টে। কিন্তু এর আগের বারে যখন ভোটটা হলো, আপনি ছিলেন, আপনি লড়াই করেছিলেন, হার হয়েছিল, নম্বরটা কিন্তু বেশি কম নয়। এবার কি করে ওটাকে মেকআপ করবেন? বিধানসভা ভোট, লোকসভা ভোট, লড়াইয়ের ময়দানে তো আছি। ময়দান তো ছেড়ে যায়নি, ময়দানে তো আছি। এবার মুখ হচ্ছে নরেন্দ্র মোদিজি যেখানে মুখ, মানুষ, এটা ভারতবর্ষ, ভারত সরকারের লড়াই, রাষ্ট্র গঠনের লড়াই। মানুষ বিবেচনা করবে যে ভারত কার হাতে সুরক্ষিত, নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী? উত্তর একটাই, নরেন্দ্র মোদী। ভোট মানে মানুষের আশীর্বাদ, ভোট মানে ব্যাট বল, ছক্কা চার, এইসব না। এগুলো কল্যাণবাবুর ভাষা। আমি বলবো ভোট হলো মানুষের আশীর্বাদ, মানুষের আবেগ। মানুষ যখন ওই ভোট বাক্সে একটা ভোট দেয় না, মানুষ ভাবে যে আগামী 5টা বছর আমি এই মানুষটাকে ভোট দিলাম, যে আমার কথা নিয়ে লড়বে, আমার জন্য লড়বে, আমার জন্য ক্রিকেট খেলবে না, আমার জন্য ফুটবল খেলবে না। না, গঙ্গায় এদিকটা মানে শ্রীরামপুরের দিকটা যেমন চড়া পড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন শ্রীরামপুরের দিকটা পুরোটাই চড়া পড়ে গেছে। আপনি কি বলতে চাইছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে ভোট টানা ব্যাপারটা আছে সেখানেও চড়া পড়ে গেছে? পুরো চড়া পড়ে গেছে, পুরো এলাকা। এটা একটা ট্যুরিস্ট, একটা এত সুন্দর পবিত্র শহর, এটা একটা ট্যুরিস্ট এরিয়া হতে পারতো। 1, 2 প্রচুর প্রাচীন মন্দির আছে এখানে, একটা মন্দিরের নির্মাণ হয়নি। উনি নিজেকে বলেন হিন্দু সনাতনী, মন্দিরেরই নির্মাণ হয়নি। আজকে মানুষের মানুষ যা সাড়া দিচ্ছে, মানুষ যা মত দিচ্ছে, এতে পরিষ্কার মানুষ ওনার সাথে আর নেই। পারবেন? কি পারবো? হারাতে পারবেন? কেন পারবো না?
মানুষ আরে সঙ্গে আছে। নরেন্দ্র মোদিজির আশীর্বাদ যখন আছে, যখন বিজেপি একটা সাংগঠনিক দল, যখন যেই দলটা মানুষের বাড়ির ভেতরে চুরি করে 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 ছাদ চুরি, চাল চুরি, এখন তো জলও চুরি হচ্ছে। ডোমজুর বিধানসভা জানেন 5 দিন ধরে খাওয়ার জল নেই। এই যখন চুরি হয়ে আর কি বাকি আছে? এবার তো মা বোনেরাও রাতের আলো অন্ধকারে চুরি হচ্ছে। দিনের আলোয় লক্ষ্মী ভাণ্ডার, রাতের অন্ধকারে সেই মা বোনেদের, মা লক্ষ্মীদের টিএমসি পার্টি অফিসে গিয়ে বলছে পিঠে বানিয়ে দাও। কি না কি অত্যাচার হচ্ছে। আমাদের দাদা যে এই কথাগুলো এখানে বলছে, আপনারা সঙ্গে সঙ্গে তো ঘুরছেন, ওনার সঙ্গে তো ঘুরছেন, কি মনে হচ্ছে? একদম জিতবেন, বিপুল ভোটে জিতবেন। এবার মানুষ সাড়া দিচ্ছে, মানুষ কাজ চায়। উনি যদি যেতেন এগুলো হবে কিছু? আদৌ হবে না ওই নেতাদের প্রতিশ্রুতি থাকবে? সেটা তো সময় কথা বলবে। আপনি দিদিদের জিজ্ঞেস করুন না, এই শ্রীরামপুরের মহিলারা আতঙ্কে আছে, কবে তাদের সাথে সন্দেশখালী হয়ে যাবে। তাই নাকি? এরকম ভয় পাচ্ছেন? হ্যাঁ, আমরা তো ভয় পাই, যখন তখন আমরা বেরোতে পারি না। ভোটের পর তো আমরা মানে বিধানসভা ভোটের পর তো সব ঘরের মধ্যেই হয়ে গেছিলাম। এই ভয় দূর হবে, উনি উন্নয়ন করবেন। আজকে উনি মন্দিরে পূজা দিয়ে এসছেন এবং পুজো দিয়ে এই কথাগুলো বলছেন, কি সব ঠিক হয়ে যাবে তো? নিশ্চয়ই মায়ের আশীর্বাদ আছে। আমরা একটা রাষ্ট্রীয় দল, আমরা মানুষের সেবার জন্য নেমেছি, জনকল্যাণের জন্য নেমেছি। কল্যাণে শুধু কল্যাণ কেন হবে, শ্রীরামপুরবাসীর কল্যাণ কবে হবে? কল্যাণের কল্যাণ নয়, শ্রীরামপুরবাসীর কল্যাণ চাইছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আরও কথা বলবো। প্রতিদিন আমরা শ্রীরামপুর এই অঞ্চলের খবর দেখাবো, একের পর এক ব্রেকিং নিউজ দেখাবো এবং প্রতিটি প্রচারের খবর, প্রত্যেকটি নেতার অন্দরের খবর, অন্তরের খবর সব দেখাবো। তবে এখন অন্যান্য ব্রেকিং নিউজে আমরা থাকবো। এখন রিপাবলিক বাংলায় একের পর এক ব্রেকিং নিউজ।